একটি সামাজিক ও রাষ্ট্রীয় অনুশাসন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের মাধ্যমে দুজন মানুষ পরিবার তৈরি করে এবং তারপর তাদের পরিবারে এগিয়ে চলে। তো এই যে একটি প্রথা, এর মাধ্যমে একে অন্যের সঙ্গে সম্পর্ক হচ্ছে এবং দুটো পরিবারের মাঝেও আসলে সম্পর্ক হয়। সেই প্রথার সাথে সাথে যেমন পরিবারটি এগিয়ে চলে, আবার সেখানে ভাঙনের গানও কিন্তু শোনা যায়। বিয়ে যেমন দুটো মানুষকে এক করে, আবার অনেক সময় বিবাহ বিচ্ছেদ দুটো মানুষের পথকে দুদিকে নিয়ে যায়। কেমন হয় তখন সেই পথ চলা? প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমি নুজহাত রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিষয়টি নিয়ে আলোচনার জন্য। আজকে আমাদের বিষয় বিবাহ বিচ্ছেদের মনস্তত্ত্ব, আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে এসছেন সালেহ সিদ্দিকী। তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মনোবিজ্ঞানী। তোমাকে স্বাগতম সালেহ, কেমন আছো? তো যেটা বলছিলাম যে বিবাহ বিচ্ছেদ বলেও একটা ব্যাপার আছে। বিয়ের মাধ্যমে যেমন দুজন মানুষ সংসারটি শুরু করে, তেমনি কোনো না কোনো কারণে বিবাহ বিচ্ছেদের ভেতর দিয়েও তাদেরকে যেতে হতে পারে কখনো না কখনো। তো সেই সময়ে আসলে এই জার্নিটা তাদের জন্য কেমন হয়? একজন মানুষ যখন বিবাহ বিচ্ছেদের ভেতর দিয়ে যায়, তখন সে কিসের ভেতর দিয়ে যায়? শারীরিক, মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় নানান পর্যায়ে কিন্তু তাকে এই বিবাহ বিচ্ছেদটি নিয়ে কিছু না কিছু ফেস করতে হয়। তো সেই জার্নিটা কেমন হয় একটু তোমার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। দেখেন, এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। যে একটা বিবাহ বিচ্ছেদ যখন ঘটছে তখন কয়েকটা উপাদান কিন্তু সাথে সাথে চলে আসবে। প্রথম যে ব্যাপারটা ঘটছে যে একটা মানুষের সাথে সে সারা জীবন ছিল বা অনেক বছর কাটিয়েছে, তাকে ছাড়া তাকে চলতে হবে এবং পরবর্তী লাইফস্টাইলটা কিন্তু ডিফারেন্ট হবে, আগের মতো কিন্তু থাকছে না। এটা হচ্ছে প্রথম দিক, যেটা বিচ্ছিন্নতা, যেটা ব্যক্তিকে বহন করতে হবে। সমস্যার সমাধান হতে পারে, কিন্তু সেটার জন্য হয়তো তাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। এইটা গেলে একটা দিক। দুই নাম্বার হচ্ছে যে এর পিছনে কিন্তু একটা সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং ওই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমরা কম বেশি প্রভাবিত হই। তো সামাজিক দৃষ্টিভঙ্গিতে কখনো কখনো এটাকে ভালোভাবে দেখা হয়, কখনো কখনো এটাকে নেতিবাচকভাবে দেখা হয়। এর প্রেক্ষিতেও কারণ আছে যে যখন আমরা দেখি যে একটা সম্পর্ক যখন খুব বেশি তিক্ততার মধ্যে চলে, ওই তিক্ত পরিস্থিতির থেকে কিন্তু আসলে বিবাহ বিচ্ছেদটা ভালো, তাহলে মানুষ হয়তো তুলনামূলকভাবে একটু বেশি ভালো থাকতে পারে। তো সেই প্রেক্ষিপেট নাও যদি হয়, তাহলে এই জায়গাটা একটা সামাজিকভাবে একটা প্রশ্ন তৈরি হয় যে আসলে কেন বিচ্ছেদ হলো, কী কারণে বিচ্ছেদ হলো, পরবর্তীতে আবার কি হবে, যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের কি হবে। তার মানে এইখানে এগুলো কিছু লিগ্যাল কোয়েশ্চেন তৈরি হয়, অ্যারাইজ করে যে বিশেষ করে বাচ্চা যদি থাকে তাহলে তাদের দেখভালটা কিভাবে হবে। আগের মতো তারা যেভাবে বাবা মা টেক কেয়ার পেত, এখন ওই বাচ্চাগুলো টেক কেয়ার পাবে কিনা। সমাজ কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আবার এই যে পরিবর্তিত লাইফস্টাইল তৈরি হলো আমার বা যাদের বিবাহ বিচ্ছেদ ঘটলো তাদের ক্ষেত্রে, তারা এটার সাথে অ্যাডজাস্ট কীভাবে করবে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো তোমার কাছ থেকে দুটো জায়গা পাওয়া গেল, একটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা, আর একটা হচ্ছে ব্যক্তির একদম ব্যক্তিগত একটা জার্নি। তো আমরা দুটো দিক সম্পর্কে যদি একটু আলোকপাত করি। প্রথমে যদি আনি যে আমাদের সমাজের আসলে বিবাহ বিচ্ছেদ সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কেমন? এইটাকে আসলে মিশ্র একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আসলে ওরকম কোনো গবেষণা নাই যেটার রেফারেন্স আমরা তুলে ধরতে পারি, তবে হ্যাঁ, ইন্টারন্যাশনালি কিছু গবেষণা রয়েছে। গবেষণায় যে তথ্যটা পাওয়া যায় সেটা দেখা যায় যে ইউরোপে বা আমেরিকায় যখন বিবাহ বিচ্ছেদ হয়, তাদের একটা বড় অংশ কিন্তু সাইকোলজিস্টের শরণাপন্ন হয়। তার মানে তারা প্রচণ্ড রকম একটা মানসিক চাপের মধ্যে থাকছে ব্যক্তিগতভাবে। দুই নাম্বার হচ্ছে এর মধ্যে যদি কেউ উপার্জনক্ষম থাকে, যেমন হাজব্যান্ড বা ওয়াইফ যে থাকছে, এদের মধ্যে যদি কেউ আরেকজনের উপার্জনের প্রতি নির্ভরশীল হয়, তাহলে কিন্তু এটা তার জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়ায় যে তার ওই উপার্জনের সিস্টেমটা কিন্তু চলে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সাফারিংস তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের প্রেক্ষিতেও প্রযোজ্য যে যদি ওয়াইফের কোনো উপার্জন না থাকে, বা আমি যদি বলি যে ওনার ইকোনমিক্যাল সাইডটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ একটা অর্থনৈতিক সমস্যা তৈরি করছে তার লাইফে। তো এইটা একটা সামাজিক একটা সমস্যা। তারপরে যেটা দাঁড়ায় যে ওই যে পরিবারটা রয়েছে, হ্যাঁ, মানে যেটা হয় যে যিনি আর্থিকভাবে স্বাবলম্বী নন, তাকে তখন আর কারো মুখাপেক্ষী হতে হয়, তার নিজের পরিবারের মুখাপেক্ষী হতে হয়। সেখানেও তাকে কিছু দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যেতে হয় এবং এই সমস্যা যদি তার একটা দ্রুত না বিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু তাকে কন্টিনিউয়াস
তার পরিবারের কাছ থেকে কিন্তু কথা শুনতে হচ্ছে। যারা হয়তো শুরুর দিকে বিবাহ বিচ্ছেদটাকে সমর্থন করছিলেন, হয়তো সে তার অসুবিধার কথা বলছিল, পরিবার হয়তো এক পর্যায়ে সম্মতি দিল, আচ্ছা ঠিক আছে বিবাহ বিচ্ছেদ হয়ে যাক। কিন্তু যখন হয়ে গেল, যখন এটা নিয়ে তখন একটা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হচ্ছে, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা থাকছে। আর একটা বিষয় হচ্ছে, সাফারিংসটা তুলনামূলকভাবে পৃথিবীর সব কালচারে মেয়েদের বেশি হয়, ছেলেদেরও যে হয় না কথাটা ঠিক না, কিন্তু গবেষণা যেটা বলছে যে মেয়েদের সাফারিংসের পরিমাণ তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় বেশি। এইটা গেল একরকম দৃষ্টি। আর একটা ব্যাপার হচ্ছে যে কি কি কারণে আসলে মেয়েদের সাফারিংটা বেশি বলছো? প্রথমত যে আমাদের কালচারে অর্থনৈতিক সক্ষমতার একটা ঘাটতি রয়েছে, সেটা। দ্বিতীয়ত যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তখন পরিবার যখন আবার বিয়ের কথা চিন্তা করে, তখন আগে যেরকম এইজের একটা ছেলের সাথে বা স্টাবলিশ একটা ছেলের সাথে বিয়ে দেওয়া যেত, ওই জায়গাটাতেও দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করা লাগে। তো এখানটাতে একটা সামাজিক দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে যে মেয়েটিকে আবার বিয়ের মাধ্যমেই স্বাবলম্বন অর্জন করতে হবে। এইটাই হচ্ছে মানে লক্ষণীয় বিষয় যে উনি একা থাকতে পারেন, এই চিন্তা সমাজটা আসলে এখনো করে না। এর ফলে যেটা হয় যে সমাজ চিন্তা করে যে আরেকটা বিয়ে দেওয়া হবে, ওই বিয়েতে ওই সংসারে গিয়ে সে অ্যাডজাস্ট করার চেষ্টা করুক, এবং তাতে তার সম্মতি আছে কি নেই বা তার সেখানে সে ততক্ষণ পর্যন্ত রেডি হয়েছে কিনা আরেকটা বিয়ের মতো সম্পর্কে যাওয়ার জন্য, এই জায়গাটি একটা প্রশ্নবিদ্ধ জায়গা থাকে। তো তার মানে হচ্ছে এইখানে মানে এই যে বিচ্ছিন্নতা, এই যে বিচ্ছেদের কারণে তার পার্সোনাল জার্নিটাকে কিন্তু আরো বেশি ওভারওয়েলমিং বা ভারাক্রান্ত করে দিচ্ছে হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ। ডেফিনেটলি ঠিক এই বিষয়টা। তারা কেউ ভাবছে না যে এই মানুষটি একাই থাকতে পারেন, একাই তার স্বাবলম্বন অর্জন করতে পারেন যদি তিনি চান। আর যদি তিনি চান যে আবার তিনি রিম্যারি করবেন, তাহলে সেখানে আসলে সমাজের বলার কিছু নাই। ঠিক। এবং একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে তাকে একটু স্পেস দেওয়া, অর্থাৎ একটা ঘটনা যখন ঘটলো, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যে সাথে সাথে কোনো সিদ্ধান্তে না যাওয়া, তাকে এটা চিন্তা করে দেখা যে কেন এই বিচ্ছেদের ঘটনাটা ঘটলো। যদি সিদ্ধান্ত মানে খুব ইমোশনালি ডিসিশন নেয়, আরেকটা হুট করে বিয়ে করে ফেলে, তাহলে সেখানেও গিয়ে কিন্তু তাদের অনেক রকম সমস্যা হতে পারে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে একটু স্পেস নেওয়া, একটু চিন্তা করা, আমার কি ভুল ছিল বা আমাদের কি ভুল ছিল, সেই জায়গাগুলো নিয়ে একটু কাজ করা। তাহলে যেটা হবে যে পরবর্তীতে আমি যে পরিস্থিতির মধ্যেই যাই না কেন, সেটার সাথে সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারবো বা অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা একটা দিক যে বিয়ে যখন বিচ্ছেদ ঘটে, তাহলে সেখানে আবার দ্বিতীয় বিবাহের একটা ব্যাপার আমাদের সমাজে খুব দ্রুত অ্যারাইজ করে। তো আরেকটা জিনিস কিন্তু ভীষণভাবে থাকে, সেটা হচ্ছে যে বিয়েটা কেন বিচ্ছেদ হলো সেটি নিয়ে ভীষণ স্ক্রুটিনি হতে থাকে। এই ব্যাপারটাকে তুমি কিরকম ভাবে দেখো? ডেফিনেটলি এখন একটা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ক্রুটিনি মানুষ করতে থাকে। এটা ব্যক্তিগত পর্যায়ে যেমন চলতে থাকে, সামাজিক পর্যায়েও চলতে থাকে। ব্যক্তিও কিন্তু চিন্তা করে যে আসলে কেন হলো, কী কারণে হলো, আবার তার পরিবার চিন্তা করতে থাকে, সমাজ চিন্তা করতে থাকে। আমরা যদি একজনকে এইভাবে চিন্তা করি, এখন স্ক্রুটিনি হয় বিভিন্ন দিক দিয়ে। তার মানে আমরা যদি কাউকে চিনে থাকি, তাহলে তার আচরণ সম্পর্কে যদি জেনে থাকি, সেই আমরা হয়তো সেটাকে ফোকাস করি যে এই আচরণের ফলে হয়তো এটা হয়েছে, যের মধ্যে টলারেন্স লেভেলটা কম ছিল। দোষারোপ করার চেষ্টা করা, দোষারোপ করা মেইন পয়েন্টটা হচ্ছে দোষ খুঁজে বের করা, দোষারোপ না, দোষ খুঁজে বের করার চেষ্টা করা। এই দোষের কারণেই সম্পর্কটা বিচ্ছেদ ঘটেছে বা বিবাহ বিচ্ছেদটা ঘটেছে, এটাকেই সামনে আনা হয়। কিন্তু এখানে কিন্তু আরও অনেক এক্সটেনিয়াস ভেরিয়েবল থাকতে পারে, সেই জায়গাগুলোকে কিন্তু খুব বেশি ফোকাস করার সুযোগ আমরা দেই না হয়তো, বা আমাদের সমাজে সমাজ ব্যবস্থায় জায়গাটা কম যে আসলে কি সমস্যা হলো। আর আরেকটা ব্যাপারও হচ্ছে যে একটু যারা পাবলিক ফিগার আছে তাদের ক্ষেত্রে এই ইন্টারেস্টের জায়গাটাও যেমন অনেক বেশি শো করা হয়। তাদের কারো তিনি একজন পাবলিক ফিগার হতে পারেন, তার জীবনেও বিয়ে আছে, তার জীবনেও কখনো বিচ্ছেদের প্রয়োজন হলে সেটাও হয়তো তার হয়, সেটি নিয়ে কিন্তু এত বেশি চর্চা হয় যেটা তখন তার জীবনটাকে, এমনিতেই তিনি বিচ্ছেদের ব্যথায় আছেন, ব্যথাতুর আছেন, সেখানে যখন এত এক্সটার্নাল ইন্টারেস্ট, যারা একেবারে পরিবারের মধ্যেরই না, পরিবারের বাইরের, রাষ্ট্রেরও বাইরের মানুষ, তারা যখন ইন্টারেস্ট শো করেন, সেটা কেমন হয় আসলে তার জন্য? ডেফিনেটলি ব্যক্তির জন্য তো, ওই ব্যক্তির জন্য এটা তো পেইনফুল, কারণ তিনি যত বড় সেলিব্রিটি হন না কেন, উনি তো একটা স্বাভাবিক মানুষ। তো ওই প্রক্রিয়া যে মানুষ যে মন্তব্য করছে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু তাকে অনেক বেশি কষ্ট দেয়, এবং পরবর্তীতে সে যে আবার সামাজিকভাবে যে নর্মাল একটা লাইফ লিড করবে, সেটার ক্ষেত্রে কিন্তু বড় রকম একটা বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের মনস্তত্ত্ব হচ্ছে, আমরা যারা আমাদের সেলিব্রিটি হিসেবে যাদেরকে জানি, তাদেরকে খুব আদর্শ একটা জায়গায় দেখতে পছন্দ করি, যে তারা তাদের প্রফেশনাল লাইফে ভালো করবে, ফ্যামিলি লাইফে ভালো করবে, তাদের সন্তানগুলো তাদের মতোই সেলিব্রিটি হবে, এইভাবে কিন্তু আমরা মেনে নিতে অভ্যস্ত।
তো এইটাই একটা বড় Social কারণ। stigma। হ্যাঁ, আমাদের কিন্তু আবার কষ্ট দেয় যে ব্যক্তি হিসেবে যখন যে যাকে পছন্দ করি, কোনো একটা অভিনয় শিল্পী হলেন যিনি বড় একজন সেলিব্রিটি, তাকে কিন্তু আমরা অনেক মানুষ পছন্দ করে, তাকে আদর্শ হিসেবে নেয়। তো তার লাইফে যখন এই ঘটনাটা ঘটছে তখন এটাকে শুধু সমালোচনা না, তার যে ভক্তকুল রয়েছে তারা কিন্তু এই ঘটনায় কষ্ট পায়। তো কষ্ট থেকেই কিন্তু এই অভিব্যক্তিটা যখন মানুষ প্রকাশ করতে যায় তখন এক একজনের প্রকাশভঙ্গি থাকে এক এক রকম। কেউ ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে, মানে অর্থাৎ তার ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রাধান্য না দিয়ে একটা কমন একটা মন গড়া কথা বলতে পছন্দ করে, যেটা কেন হলো, বিবাহ বিচ্ছেদ না হলে কি পারতো না। তো এই জায়গাটায় এটা দুইভাবে বিষয়টাকে চিন্তা করতে হবে। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপরে এই জায়গাটা নিশ্চয়ই, সম্পর্কে আরেকটু নিশ্চয়ই। বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা খানিকক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। বিবাহ বিচ্ছেদের মনস্তত্ত্ব নিয়ে কথা হচ্ছে সালেহ সিদ্দিকীর সঙ্গে। সালেহ, আমরা ছিলাম সোশ্যাল স্টিগমার মধ্যে, যে একজন মানুষ যখন যার বিবাহ বিচ্ছেদ হয় তাকে নিয়ে যেমন সমাজ অনেক কথা বলতে থাকে, তা অনেক স্ক্রুটিনি হতে থাকে যে কেন হলো, অনেক ইন্টারেস্ট সবার থাকে, দোষ খুঁজে বের করার চেষ্টা করা, দোষ আরোপ করার থেকেও বড় কথা হচ্ছে দোষ খুঁজতে চেষ্টা করা হয়, নানান রকম ট্যাগলাইন তাদেরকে দেওয়া হয়, এবং সেটা যদি কোনো সেলিব্রিটি হয় তাহলে সেখানটাতে আর কোনো বাউন্ডারি আসলে থাকে না। তারা মানে অনেক মানুষ আসলে, তুমি যেটা বলছিলে যে তারা তাদেরকে ভালোবাসে, মানুষ ওনাদের ফ্যান, যারা পাবলিক ফিগার তাদের ফ্যান, কিন্তু ফ্যান হওয়ার পরও যে একটা বাউন্ডারি লাইন মেনটেন করা প্রয়োজন সেটা কিন্তু আর মনে থাকে না। আমার যেমন মনে পড়ছে ইদানিং আমরা যে মাইকেল জ্যাকসনের বায়োপিক দেখেছি এবং তার যে লাইফটা আমরা দেখেছি, সেখানে কিন্তু ভীষণভাবে পাবলিক ইন্টারেস্ট অনেক ভূমিকা রেখেছে, এটাও আমরা পেয়েছি। তার 50 বছরের জীবনে কিন্তু তার প্রাইভেট লাইফ বলে কোনো কিছুই থাকতে পারেনি, যেটার খুব গভীর প্রভাব তার এই পরিণতির পেছনে দায়ী। তো এই জায়গাটা সম্পর্কে যদি তুমি আরেকটু সচেতনতার জন্য বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এখানে আমরা বিষয়টাকে দুই ভাগে ভাগ করি, ব্যক্তি আর সেলিব্রিটি। ব্যক্তির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে হ্যাঁ, ব্যক্তির ভিতরে নিজের একটা খারাপ লাগার অনুভূতি তৈরি হয়, সেটা তার পরিবারের মধ্যে থাকে, সর্বোচ্চ সমাজের মধ্যে থাকছে, অর্থাৎ একটা কমিউনিটির মধ্যে এই বিষয়টা বিলং করছে। কিন্তু সেলিব্রিটির ক্ষেত্রে কিন্তু বিষয়টা ডিফারেন্ট। এইটা আবার ডিপেন্ড করে সে কত বড় সেলিব্রিটি। যদি বড় সেলিব্রিটি হয় তাহলে ধরে নিতে হবে রাষ্ট্রীয় যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমেই খবরটা একটা প্রধান শিরোনাম হিসেবে থাকবে। আবার ধরলাম যে অত বড় সেলিব্রিটি না, কিন্তু মানুষজন তাকে চিনে, তখন দেখা যাবে যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটা ট্রল শুরু হবে। তো কিন্তু এটা খুব বড় অন্যায় না? ডেফিনেটলি, কারণ হচ্ছে একজন ব্যক্তি কোনো কারণে বিবাহ বিচ্ছেদে আসতেই পারে, এটা তার ব্যক্তির স্বাধীনতা, এবং তার ভালো থাকার জন্য সে যদি এটা মনে করে যে দুজন মানুষ যদি মনে করে যে আমরা যদি আলাদা থাকি আমরা আরও ভালো থাকতে পারি, এই আন্ডারস্ট্যান্ডিং যদি গ্রো করে এবং তারা মিউচুয়ালি ডিভোর্সে আসতে পারে, তো এইটা তো দোষের কিছু না, মানুষ ভালো থাকার জন্য এটা করতে পারে। আচ্ছা, এখন এইখানে যখন কার দোষ বেশি কার দোষ কম, কেন ঘটনা ঘটলো, সোশ্যাল মিডিয়া যেটা হয় এটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। রাষ্ট্রীয় গণমাধ্যম যেটা করে সেটা হচ্ছে ঘটনাটাকে তুলে ধরে, যে ঘটনাটা সামনে থাকে সেটাকেই আনে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন সমালোচনা তৈরি হয় তখন দেখা যাবে যে এই যে বিবাহ বিচ্ছেদটা ঘটলো, একজন এক একজনের পক্ষ নেবে, এবং যে যার পক্ষ নেবে সে তার পক্ষে নিয়ে কথা বলা শুরু করবে, লেখা শুরু করবে, আবার ওই লেখার উপর যারা তার বিপক্ষে আছে সেখানে আবার সমালোচনা শুরু হয়ে যাবে। সো এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে ওই ব্যক্তির জীবনে কন্টিনিউয়াস প্রভাব ফেলতে থাকে। সুতরাং এইটা কখনোই যারা সেলিব্রিটি টাইপের যে সেলিব্রিটি মানুষ যাদের ডিভোর্স হচ্ছে তারা একটা সার্টেন টাইম পর্যন্ত সবসময় পক্ষের সম্মুখীন হয়, এবং যারা একটু বিখ্যাত সেলিব্রিটি অনেক বছর পরেও দেখা যায় যে মানুষ তাদেরকে নিয়ে চর্চা করছে, তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলছে, কার দোষ কার কম বেশি দোষ এই বিষয়গুলো নিয়ে মানুষ তখনও আলোচনা করছে। অর্থাৎ স্বাভাবিক লাইফে আসার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। আচ্ছা, এর মধ্যে আরেকটা পয়েন্ট ধরলাম যে এর মধ্যে কেউ একজন নিজেকে গুটিয়ে নিয়ে বা গুছিয়ে নিয়ে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে সে আবার বিয়ে করবে, তো সেটা নিয়ে আবার কম্পেয়ারজন শুরু হয় যে আগে যে ছিল সে কেমন ছিল, এখন যে আসলো সে কেমন। তো এই জায়গাটাও কিন্তু ওই যে নতুন যে লাইফ শুরু করলো ওই ব্যক্তিটা, সেখানেও কিন্তু বড় রকম একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা কিন্তু আবার ব্যক্তির লাইফেও ঘটে। এটা যখন একটা সমাজে, যখন আমি যদি সামাজিক প্রেক্ষাপটে ধরি যে ব্যক্তি কোনো সেলিব্রিটি নয়, কিন্তু ওইখানে কি ঘটে, ওইখানে কিন্তু যে সমাজের আশেপাশে যারা আছে তারা কিন্তু কম্পেয়ার করে যে হ্যাঁ আগের
হাজব্যান্ডটা কেমন ছিল, আগের ওয়াইফটা কেমন ছিল, ওর ব্যবহারটা কেমন ছিল, আমাদের সাথে কেমন ব্যবহার করতো, সেগুলো নিয়ে যোগ বিয়োগ করে আবার দেখা যায় যে ব্যক্তি কী চিন্তা করবে, হাজব্যান্ড ওয়াইফ কী চিন্তা করবে, অন্য সবাইটা নিয়ে চিন্তায় মগ্ন, বা তাদের আলোচ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই বিবাহ বিচ্ছেদের ঘটনা বা পুনর্বিবাহর যে ঘটনা আছে সেটা। এবার আমি একটু আসতে চাই যে এই যে যে মানুষটি বিচ্ছেদের ভেতর দিয়ে গেল, তার যে একদম ভীষণ প্রাইভেট একটা এক্সপিরিয়েন্স, যেটা তুমি শুরুতেই বলেছো যে দুটা দিক আছে, একটা সামাজিক এবং আরেকটা হচ্ছে খুবই ব্যক্তিগত। এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা কেমন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব পজিটিভ হয় না, কেউ কেউ হয়তো পজিটিভ নিয়ে করতে পারে, নিয়ে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। কেন পজিটিভ হয় না, এর পিছনে প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে যে প্রথমে বিবাহ বিচ্ছেদের পর একটা সামাজিক চাপে পড়তে হয়, এবং তার ভিতরে একটা শোকবহ অবস্থা তৈরি হয় অনেক সময়, যে সে কি সিদ্ধান্তটা সঠিক নিল না ভুল নিল, এটা নিয়ে কিন্তু সে একটা সার্টেন টাইম পর্যন্ত ঘোরের মধ্যে থাকে। এবং যখন ঘোরটা কেটে যায় তখন সে দেখে যে আমি একটা আইসোলেটেড হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। কারণ যে সব ক্ষেত্রেই যে ইন লস ফ্যামিলির সাথে একটা স্বাভাবিক যোগাযোগ থাকবে সেটা না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে বিবাহ বিচ্ছেদের পরে ইন লস ফ্যামিলির সাথে কিন্তু একটা বিচ্ছেদ ঘটে। ফলে আগে মানে শুধু মানুষটি না, ওই মানুষটির পরিবারের সাথেও একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, বিচ্ছিন্নতা ঘটে। ফলে ওইখানে কিন্তু সে হয়তো তার লাইফে বিবাহিত জীবনে একটা গ্রুপ অফ পিপলের সাথে মিশে অভ্যস্ত, তার অনুভূতিগুলো শেয়ার করে অভ্যস্ত, সেই জায়গাটা কিন্তু বড় রকমের একটা ঘাটতি তৈরি হয়। আচ্ছা, আবার যখন একটা সংসার লাইফে মানুষ ঢোকে তখন নিজের যে ফ্রেন্ড সার্কেল আছে বা নিজের পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু মানুষ গুরুত্ব কমিয়ে দেয়। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক গুরুত্ব দেওয়ার ফলে আমার যে সোশ্যাল রিলেশন বা আমার যে রিলেটিভসরা আছে তাদের সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা যদি 5 বছর 10 বছর 20 বছর পরে হঠাৎ করে আমি আবার সম্পর্কটা আগের জায়গায় নিয়ে যেতে চাই, তখন কিন্তু হুট করে সেটা পাওয়া যায় না। সো এটার ইম্প্যাক্ট ঘটে, একটা আইসোলেশন ঘটে, যে একটা বিচ্ছিন্নতা ফিলিং তার মধ্যে আসতে থাকে, যে আমি আইসোলেটেড হয়ে পড়েছি, বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আবার যদি তার সেই মানুষগুলো কর্মজীবী হয়, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। আবার কর্মজীবী হলেও কিন্তু তার প্রতিষ্ঠানে কিন্তু তাকে নিয়ে কানাঘুষা, আলোচনা, চর্চা শুরু হয়, এবং তার হয়তো কোনো আচরণ নর্মালি হয়তো সে করলো, এটাকে কারণ হিসেবে দেখানো হলো যে ওনার তো ডিভোর্স হয়েছে, তারপর থেকে উনি খিটখিটে হয়ে গেছে। তো আসলে দেখা যায় ডিভোর্স এটার জন্য দায়ী না, এটার জন্য অন্য পারিপার্শ্বিক অবস্থাগুলো দায়ী। কিন্তু ওই ডিভোর্সটাকে আমরা সামনে এনে ওনার সমালোচনা করছি বা ওনাকে আমরা নেগেটিভভাবে মার্ক করার বা চিহ্নিত করার চেষ্টা করছি, এই জায়গাগুলো ঘটে। খিটখিটে হওয়ার ব্যাপারটা যে একেবারে অসত্য তা কিন্তু নয়, সেটা তো ডেফিনেটলি সেই সময় তার কিছু মুড সুইংস হওয়া, যেহেতু সে মানসিকভাবে একটা সাফারিং এর ভেতর দিয়ে যায়, সে ফ্র্যাজাইল তো থাকে, তাই না? সেটাই না, এটা হতে পারে যে একটা সার্টেন টাইম পর্যন্ত সেটা হয়, কিন্তু তাই বলে এটা সাধারণত দেখি যে দীর্ঘদিন পরে কিন্তু এটা না হওয়ারই কথা, যে একটা সার্টেন টাইম পর্যন্ত তার ভিতরে হয়তো মুড সুইং এই ব্যাপারগুলো থাকতে পারে, এটা শুরুর দিকে হতে পারে। বা এগুলো খুব প্রাইভেট এক্সপেরিয়েন্স আসলে, তার মুডটা এই সময় ভালো থাকবে না, নানান সময় মুড সুইং হবে। হ্যাঁ, আমাদের যেটা ইস্যু, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটাকে আমরা মানে গ্রহণ না করে এটাকে বরং আমরা সমালোচনার দৃষ্টিতে দেখি, যে একটা মানুষ একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, সে কিন্তু চাইলে খুব সফট বিহেভিয়ার করতে পারবে না, কারণ তার মন খারাপ থাকছে, সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে ওটা যদি আমরা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারি, তার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে দেখতে পারি, তাহলে কিন্তু বিষয়টা দ্রুত ঠিক হয়। কিন্তু আমরা দেখি যে ওটা না করে আমরা ওইটাকেই খোঁচানো শুরু করি, যে ওইটাকেই সামনে আনা শুরু করি। ফলে কি হয়, যে যেটাকে আমরা আগে অ্যাকসেপ্ট করতে পারতাম, ওনার সারাউন্ডিংসে যারা ছিল তারা এখন অ্যাকসেপ্ট না করতে পেরে ওনার ছোটোখাটো ভুলগুলোকে আর সামনে নিয়ে আসছে আর বড় করে দেখছে, এরকম একটা ঘটনা। এই যে জাজমেন্টাল অ্যাটিটিউড, এইটাই কিন্তু আমাদেরকে ওই ব্যক্তির ভালো থাকার পেছনে বড় একটা সমস্যা তৈরি করছে, যে আমরা জাজমেন্টাল অ্যাটিটিউড থেকে বের হওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তি কোনো কারণে ডিভোর্সের সম্মুখীন হতেই পারে, এবং ডিভোর্স হওয়ার পরে মানুষ স্বাভাবিক জীবনযাপন করে এবং করতে পারে, সেই বিশ্বাসটা নিয়েই তাকে সহযোগিতা করা, তাকে হেয় না করা, যদি পারা যায় তার লাইফটা আরও কী করে গুছিয়ে দিতে পারে আমাদের সেই দিকে আমাদের খেয়াল রাখা। শুধুমাত্র তার কিছু সাপোর্ট দেওয়া, তার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে, তার পরিবার, তার কলিগ, তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে একটা সাপোর্ট। কিন্তু এই যে মানুষগুলো তার সারাউন্ডিংয়ে, এই প্রত্যেকটা ক্ষেত্রের মানুষগুলো কিন্তু তখন খুবই জাজমেন্টাল হয়ে যায় এবং তাকে নতুনভাবে দেখতে শুরু করে, এবং এটা সে খারাপ দৃষ্টিতে, যে এই মানুষটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নাহলে বিচ্ছেদটা হলো কেন। ঠিক তাই, এই যে আইডেন্টিফিকেশন করে ফেলা যে ওর কোনো সমস্যা আছে ফলেই হয়েছে। আচ্ছা, এর পেছনে আবার কারণ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের লাইফে একাধিক বিবাহ বিচ্ছেদ ঘটছে। এখন ওদের ক্ষেত্রে কিন্তু সামাজিক চাপটা আরও বেশি থাকে। যখন প্রথমবার ডিভোর্স হলো, মানুষ কিন্তু এটাকে মেনে নেয় যে আচ্ছা কোনো কারণে হতে পারে,
কিন্তু যখন দ্বিতীয়বার তৃতীয়বার ডিভোর্স হচ্ছে তখন কিন্তু মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না, ফলে তার উপর একটা সামাজিক প্রেশার বা নেতিবাচক ধারণার জায়গাটা আরও স্পষ্ট করে তৈরি হচ্ছে। তো এইটাও কিন্তু ওই ব্যক্তিকে কষ্ট দেয়। উনি যতবার ঘুরে দাঁড়াতে চায় দেখা যায় যে এই সমস্ত কারণে হয়তো ঘুরে দাঁড়ানোটা আরও কঠিন হয়ে পড়ে ওনার জন্য। চমৎকার বলেছো। তো এইখানটাতে আসলে পরিবার, সমাজ বা যে পারিপার্শ্বিক যারা আছে তারা কি ভূমিকা রাখাটা খুব প্রয়োজন? পরিবারের ভূমিকাটা সবচেয়ে বড়, কারণ হচ্ছে যে ব্যক্তি সাধারণত পরিবারেই ফিরে আসে। যদি ফিমেল হয়ে থাকে বাবা মার কাছে বা ভাই বোনের কাছে ফিরে আসে, আবার যদি মেল হয় তাহলে দেখা যায় যে সে হয়তো আলাদা সংসার করতো, আবার মা বা কেউ বেঁচে থাকলে তাদের সাথে আবার কমিউনিকেশনটা বাড়ে। সো ওই মুহূর্তে ওদের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ এই জায়গায়। যে যে তার যে একাকিত্ব, লংলিনেসটা কিন্তু তাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। একাকিত্ব, এইটা তার একটা প্রাইভেট এক্সপেরিয়েন্স, সে একাকিত্ব বোধ করে, এবং এইটা যদি খুব দীর্ঘমেয়াদী হয় তার ভিতরে কিন্তু ডিপ্রেশন তৈরি হতে পারে বা অন্য মানসিক সমস্যা তৈরি হতে পারে। তো পরিবারের লোকজন বা ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা যদি একটি পজিটিভ ভূমিকা পালন করে এই সময়টাতে, তাহলে সে একাকিত্ব থেকে বের হয়ে আসবে, সে তার নর্মাল লাইফে প্রবেশ করবে। নর্মাল লাইফে যখন প্রবেশ করে সে নিজেকে গুছিয়ে নিতে পারছে, তখন কিন্তু সে পরবর্তীতে একটা ডিসিশন নিতে পারে। এবং এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পরিবার এবং যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরও কিন্তু অনেক পজিটিভ ভূমিকা রাখা উচিত। আচ্ছা, আমরা সেই ভূমিকাটা সম্পর্কে একটা বিরতির পরে শুনবো। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নেব, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সালেহ সিদ্দিকীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মনস্তত্ত্ব এই বিষয়ের উপর। সালেহ, আমরা ওখানটায় ছিলাম যে একজন মানুষের যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন তার পরিবার, তার পারিপার্শ্বিকতা কিভাবে তাকে সাহায্য করতে পারে। যে প্রথমে যেটা বলছিলাম লংলিনেস, সেই জায়গাটা থেকে বের হয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। পরিবার এবং তার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা সামাজিক সার্কেল যাদের সাথে সে চলাফেরা করে তাদের ভূমিকাটা এই ক্ষেত্রে সবচেয়ে মুখ্য। এবং এর পরবর্তী ধাপে হচ্ছে যে যদি ফিমেল হয় তাহলে যদি তার ফিনান্সিয়াল ডিফিকাল্টিস থাকে, সে যেন ওই জায়গাগুলো থেকে কি করে বের হয়ে আসতে পারে সেই জায়গাটা তৈরি করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বলি যে একটা মানুষের যদি অর্থনৈতিক স্বাধীনতা তৈরি হয় তার ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা বা জীবন চালানোটা তুলনামূলকভাবে সহজ হয়। এখন আমরা যদি সেইটাতে না ফোকাস করে যদি তাকে সমালোচনা করতে থাকি তাহলে সে আরও বেশি ভেঙে পড়বে। তো তার আমরা কি যেটাকে বলতে পারি যে টোকেন ইকোনমি, অর্থাৎ তার ফিনান্সিয়ালি তাকে ওই যে আমরা এটাকে বলতে পারি, এইভাবে তুলনা করতে পারি যে মানুষ যখন কোনো দুর্যোগে পড়ে তার মোকাবেলার একটা প্রস্তুতি। তো এটা একটা দুর্যোগ বলতে পারি, পারিবারিক বা সামাজিক জীবনে একটা দুর্যোগ নেমে আসলো। তো ঠিক এই দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু অনেক সময় মানুষ রেডি থাকে না। যারা ক্লোজ আছে, আত্মীয় স্বজন এবং পরিবার আছে, তাদের কাজ হচ্ছে এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত করা, তার যে সাপোর্ট সিস্টেমগুলো দরকার সেটাকে তৈরি করা। তার মধ্যে অর্থনৈতিক সক্ষমতা একটি, সামাজিকভাবে তাকে গ্রহণ করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যে সে ফিরে আসলো, তাকে আমি আগে যেভাবে গ্রহণ করতাম, আগে যেভাবে আনকন্ডিশনাল একটা অ্যাকসেপ্টেন্স ছিল, তাকে সিমিলার একটা অ্যাকসেপ্টেন্স দেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে যেটা দরকার যে সে নিজেকে গ্রো করার জন্য আর কি করতে পারে, সেই জায়গাটা তার সেলফকে ভালো রাখার জন্য সে কী টাইপের স্টেপ নিতে পারে সেই জায়গাটা তাকে সহযোগিতা করা। তারপরে হচ্ছে এই সময় তাকে অনেক পজিটিভ অ্যাক্টিভিটিতে এনগেজ করানোর চেষ্টা করা, এটা পরিবারের মধ্যে থেকে, এটা সমাজের মধ্যে থেকে, যাতে করে সে তার যে কষ্টগুলো রয়েছে, আগেই বলেছি যে গ্রিপ, বিশেষ করে তার মধ্যে একটা শোকাবহ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন, এই থটটা তৈরি হয়, সেই জায়গা থেকে বের করে আনার জন্য এই গ্রুপ অফ পিপলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই দিকে অবশ্যই তাদের ফোকাস করা উচিত। এখানে আরেকটা ব্যাপারও কিন্তু আছে, এই যে বিচ্ছিন্নতা, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে দুটো পরিবারের মাঝে বিয়ে হয়, তো দুটো পরিবারের মাঝেও কিন্তু বিচ্ছিন্নতা তৈরি হয়। তো এই বিচ্ছেদের প্রভাব কিন্তু তাদের উপরও আছে, তারাও বিচ্ছেদের ভেতর দিয়ে যাচ্ছে, তো তাদেরও কিন্তু নিজের জন্য কিছু তাহলে করবার আছে। ডেফিনেটলি এটা কি হচ্ছে, এই যে যাদের বিবাহ বিচ্ছেদ ঘটছে তাদের তো ক্লোজ রিলেটিভস রয়েছে, বাবা মা ভাই বোন রয়েছে, যারা এই ব্যক্তির ভালো থাকার সাথে তাদের ভালো থাকাটাও খানিকটা নির্ভরশীল। এখন আমরা কিন্তু বলি যে যাদের বিবাহ বিচ্ছেদ হলো তাদেরকেই ফোকাস করব, কিন্তু যে ছেলেটার বিবাহ বিচ্ছেদ হলো বা যে মেয়েটার বিবাহ বিচ্ছেদ হলো তার মা বাবাও তো কষ্ট পাচ্ছে। তো তাদেরকেও কিন্তু স্বাভাবিক রাখা কিন্তু আমাদের সবার একটা দায়িত্ব। যে এই দায়িত্বটা কিন্তু ওই সমাজের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে কাউকে পালন করতে হয়। একটা ব্যাপার হচ্ছে কি যে এক এক সময় সমাজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এক একজনকে রেসপন্সিবিলিটি নিতে হয়। এইভাবে করে আসলে কেউ যদি দায়িত্ব নিয়ে গিয়ে আসে বিষয়টা থেকে বের হয়ে আসা করার জন্য, তাহলে বিষয়টা সহজ হয়। আর যদি না আসতে পারে
তাহলে বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে একটা বড় রকম সমস্যা তৈরি হয় যে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে। হ্যাঁ, বাচ্চাদের একটা বড় বিচ্ছেদের ভেতর দিয়ে যেতে হয়। সেটাই আমি সবসময় বিষয়টা ব্যক্তিগতভাবে চিন্তা করি যে বাচ্চাদের যে সামাজিক এবং মানসিক যে বিকাশটা সেটা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বাবা এবং মায়ের উভয়ের ভূমিকা রয়েছে, সাথে সাথে ওই বাবার পরিবার এবং মার পরিবার তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে, কারণ তার লাইফে সবারই প্রভাব কম বেশি আছে। এখন যেটা হয় যে পুরো প্রক্রিয়াটাই কিন্তু বাধাগ্রস্ত হয়, পুরো সিস্টেমটাই বাধাগ্রস্ত হয়। আবার যদি গুছিয়ে না নিয়ে বাবা অথবা মার মধ্যে যে কোনো একজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু একটা পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে, যে তার শারীরিক মানসিক বিকাশ, পড়াশোনা থেকে শুরু করে তার সামাজিক মর্যাদা কিন্তু বিভিন্নভাবে ক্ষুণ্ণ হতে পারে। এবং আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত যে ব্যাপার আছে যে যার যে দুর্বলতা আছে, যখন মানুষের মধ্যে ঝগড়া লাগে তখন ওই দুর্বলতাগুলোই মানুষ সামনে নিয়ে আসে। ফলে এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টা কিন্তু তাকে আরো অনেক বেশি কষ্ট দেয় এবং ওই বাচ্চাগুলো নেগলেক্টেড ফিল করে এবং এইটা বোধ করে যে আমি সমাজে গ্রহণযোগ্য কেউ না। ফলে কিন্তু ভীষণভাবে বাচ্চাদেরকে কিন্তু মনেও করিয়ে দেওয়া হয় যে আমরা তোমার দায়িত্ব করছি, তোমার বাবা কিন্তু করছে না বা তোমার মা কিন্তু করছে না। ঠিক তাই। তার মানে হয়তো দাদা দাদি বা চাচা ফুফু খালা তাদেরই কাছে আছে কিংবা নানা নানি কারোরই কাছে আছে, তারা হয়তো আন্তরিকভাবেই চেষ্টা করছে, কিন্তু ভাষায় কিন্তু এই ব্যাপারগুলো অনেক সময় তাদের কাছ থেকে চলে আসে যে তোমার বাবা দেখলো না বা তোমার মা কিন্তু তোমাকে দেখলো না, তোমার মা কিন্তু ছেড়ে গেল বা বাবা কিন্তু ছেড়ে গেল। হ্যাঁ, মনে করিয়ে দেওয়া এটা অনেক কষ্ট দেয় ওই বাচ্চাগুলোকে। দু একজনের সাথে আমি বিভিন্ন সময় কথা হয়েছে, তো এক রকমের দীর্ঘমেয়াদী হীনমন্যতা ওদের ভিতরে কাজ করতে থাকে, যে একটু যে মাথা উঁচু করে কথা বলবে সেই জায়গাটার ক্ষেত্রে দেখা যায় যে খুব দুর্বলতা ফিল করে, যে মানে কনফিডেন্সের এত ঘাটতি হয়ে যায় পরবর্তীতে ওই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক সম্পর্কগুলোতে জড়াতে পারে না। যে কারোর সাথে তার কথা হচ্ছে, দেখা হচ্ছে, সেই সম্পর্কটাকে স্থায়ী করার ক্ষেত্রে সে ভয় পায়, যে চিন্তা করে যে আচ্ছা আমি ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ তৈরি হবে, আবার যদি এই ফ্রেন্ডশিপের মধ্যে একটা বিচ্ছেদ চলে আসে, তো এইভাবে করে কিন্তু ওরা পার্সোনাল গ্রোথের জায়গাটাতেও খুব ক্ষতিগ্রস্ত পড়ে এবং সাইকোলজিক্যালি ওরা নিজেদেরকে খুব পোরভাবে, এবং ওদের ভিতরে আত্মবিশ্বাসের পরিমাণটা এত কম থাকে যে অনেকের ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহ বিচ্ছেদ ঘটছে, যে সমস্ত ব্যক্তিদের, তাদের ছেলে মেয়েদের কিন্তু সামাজিকভাবে আত্মবিশ্বাস হওয়া, নিজেদেরকে প্রতিষ্ঠা করা বা একটা বিষয় নিয়ে কথা বলা, জোরারও একটা মনোভাব রাখে, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে এই যেটা আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে পরবর্তীতে আবার কোনো একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এবং একটা সময়ের পরে যিনি বিচ্ছিন্ন হয়েছেন তিনি চাইতেও পারেন, সেই জায়গাটাতে আসলে কখন এবং কিভাবে অগ্রসর হওয়াটা প্রয়োজন। আমাদের এখানে যেটা ভীষণ অ্যাব্রাপ্টলি হয় সেটা হচ্ছে যে মেয়েটি বা ছেলেটি যখন পরিবারে চলে আসলো তখন আর কাউকে কিছু জিজ্ঞাসা না করে বাবা মা আবার তার জন্য বিয়ে দেখতে শুরু করে এবং যে কোনো একরকমভাবে তা আবার একটা বিয়ে হয়ে যায় এবং ছেলে মেয়েদের এখানে কনসেন্ট সেটা আসলে কেউ ভাবেও না। এখানে সুস্থ প্র্যাকটিসটা কি হলে খুব ভালো হয়? এইটা নির্ভর করে আসলে স্থানকাল ভেদে, যে পরিস্থিতি ভেদে বিষয়টা নির্ভর করে। এখন কেউ হয়তো আগের বিয়েটা করেছিল নিজের পছন্দে, ওই ক্ষেত্রে বাবা মা প্রেশার দিতে পারে যে তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো, সমস্যা হয়েছে, এ কারণে এবার আমাদের দায়িত্ব তোমাকে বিয়ে দেওয়ার, এরকম একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, এখন সেটা হতেই পারে, কিন্তু ব্যক্তিকে ওইটার জন্য রেডি করাটা ইম্পর্টেন্ট, যে খুব আর্লি না, ও যে একটা ধাক্কা খেয়েছে ওকে একটু আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধির সুযোগ দেওয়া, যে আচ্ছা আমি কি ভুল করলাম, আমি কোন জায়গাটাতে ফোকাস করলে এই সমস্যাগুলো হতো না। একটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু যে সমস্ত প্যারেন্টসরা ওভার প্রোটেক্টিভ তাদের বাচ্চা কাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে ডিভোর্স রেট হাই, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে এবং ওই সমস্যাগুলো কিন্তু নর্মালি কী হয়, তারা নিজেরাই সমস্যার সমাধান করে আলোচনার মাধ্যমে বা কেউ এসে সমস্যার সমাধান করে যায়। কিন্তু যারা ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস তারা কিন্তু খোঁজতে থাকে, তোর সাথে এরকম কেন করলো, এটা কিভাবে হলো, বা এটা না করলেও তো পারতো, তোকে কেন সময় দিচ্ছে না। এইভাবে করে দেখা যায় যে সম্পর্কতে এমনিতেই খানিকটা ফাটল ধরে আছে, ফাটলের পরিমাণ বেড়ে গেল। তো এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্যারেন্টসদের সতর্ক থাকা উচিত যে সম্পর্ক যেন ভাঙন না ঘটে তাদের কোনো আচরণের দ্বারা। এবং বাচ্চাদের ব্যাপারটা কিভাবে করা যায় আসলে, কারণ বাচ্চাদের ব্যাপারটাতে অভিভাবকরা মনে করে ওদের আর কি মতামত, আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাতেই তো ওরা থাকবে, কিন্তু ব্যাপারটা কি আসলে সেরকম? বাচ্চারা কি মানে কতটা সহজে আসলে মেনে নেয় মা বা বাবার পরবর্তী বিয়ে, সে জায়গাটাতে বাচ্চারা কিভাবে আসলে
রিয়্যাক্ট করে বা রেসপন্ড করে? আমার অভিজ্ঞতা যেটা বলে, ব্যক্তিগত অভিজ্ঞতা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা মেনে নিতে পারে না। আমি খুব কম ক্ষেত্রেই দেখেছি যে মেনে নিতে। এটা আমি এভাবে বলতে পারি, আমি যদি 10টা ডিভোর্স কেস ডিল করে থাকি তাহলে একটা ক্ষেত্রে দেখেছি যে বাচ্চারা মেনে নিয়েছে বিষয়টা, কিন্তু বাকি 9টা ক্ষেত্রেই কিন্তু ওদের ভিতরে অনেক বেশি প্রশ্ন তৈরি হয়েছে, অনেক বেশি আমি কি বলবো সামাজিক একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, যে আগে বাবার সাথে সে যতখানি ফ্রি অনুভব করতো, পরবর্তীতে বাবার সাথে ফ্রি না। বাবা হয়তো তার চাহিদাগুলো পূরণ করছে, কিন্তু কথা হচ্ছে যে আদরের জায়গাটাতে একটা ডিফারেন্স আছে। তারপরে যেটা হচ্ছে যে একটু তার পরিবারের, ওর বাবার পরিবারের যারা আছে তারা তাকে কিন্তু আবার সহজে নিতে পারছে না। তো এইটা তার ভিতরে অনেক কষ্ট তৈরি করছে, যে আগে দাদির কাছে একজন মানুষকে নতুন ভাবে বাবা ডাকা কিংবা মা ডাকা, এইটাও কিন্তু তাদের জন্য একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। এবং অনেক ক্ষেত্রে এটা হীনমন্যতায় ভোগে, অনেক ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে। এবং এই এটা কিন্তু জোর করা হয় যে মা ডাকো বা বাবা ডাকো, এই ব্যাপারটা কিন্তু আবার জোর করা হয় পরিবার থেকে। তো এইটা খুব কষ্ট দেয় ওদেরকে। যেটা করা উচিত যে ওরা যেভাবে ডেকে কমফোর্ট ফিল করে ওদেরকে ওইভাবেই অভ্যস্ত করা উচিত, উৎসাহিত করা যে তুমি বাবা ডাকতে পারো, মা ডাকতে পারো, কিন্তু ওদেরকে একটু স্পেস দেওয়া, সময় দেওয়া, যাতে করে ওরা ওই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করতে পারে। এবং তার আগে হচ্ছে যে বিয়েটা হবে কি হবে না, যার সাথে বিয়ে হচ্ছে সেটাও মানে বাচ্চাদেরকে সেই জায়গাটাতেও তাদেরও কিছু মতামতের ব্যাপার নিয়ে আসা। আরেকটা বিরতি আমরা নেব, বিরতি নিয়ে এসে আমরা কথা বলবো আবার। সঙ্গেই থাকুন দর্শক, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন বিবাহ বিচ্ছেদের মনস্তত্ত্ব, এই বিষয়ে আলোচনা সালেহ সিদ্দিকীর সাথে। পরবর্তী বিয়ের জন্য যদি আগাতে হয় তাহলে আসলে কনসেন্ট, মতামত নেওয়া, যাকে বিয়ে দেওয়া হবে তার মতামত, এবং সেখানে যদি সন্তান থাকে তাদের মতামতের জায়গাটুকু তুমি আর কিছু অ্যাড করতে চাচ্ছিলে? হ্যাঁ, সন্তানদের ক্ষেত্রে অনেক সময় সন্তান ছোট হলে তো আসলে ওইভাবে মতামত দেওয়ার জায়গায় সে থাকে না। তবে সন্তান যদি একটু বড় হয় তাহলে তার সাথে যদি বিষয়টাকে সহজ করা হয় তাহলে তার লাইফটা একটু সহজ হবে। যে এটা তাকে বোঝানো আসলে ব্যাপারটা কি ঘটছে, এটা ঘটতে পারে, এই প্রসেসের সাথে তাকে অ্যাডজাস্ট করানোর যে জায়গাটা আছে সেই জায়গাটা যদি আমরা ভালো ভূমিকা রাখতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে তুলনামূলকভাবে ভালো থাকবে। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, আমি একটা কেস এরকম পেয়েছি যে বিবাহ বিচ্ছেদের পরবর্তীতে বিয়ে হয়েছে, ছেলে শর্ত দিয়েছে যে তোমার বাচ্চা কাচ্চাকে আমি কোনোভাবে করতে পারবো না, আমার কাছে রাখতে পারবো না, বা আমি ওদের দেখতেও পারবো না। কি হয়ে গেল যে এই ছেলেটা বা তার যে ওই মহিলার যে সন্তান ছিল তারা কিন্তু টোটালি তার মায়ের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল। এক নম্বর বাবার থেকে বিচ্ছিন্ন হয়েছে আগে, পরবর্তী ধাপে গিয়ে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এইটা খুব আনওয়ান্টেড একটা বিষয়। এই জায়গাগুলোতে আসলে আমাদের সামাজিকভাবে একটা সচেতনতা তৈরি করা দরকার, যে এই বাচ্চাটা যেন একটা স্বাভাবিক জীবন পায়, সেটার জন্য আসলে একটা জায়গা থেকে না সব জায়গা থেকে কিন্তু স্টেপ নেওয়া। তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয়। চমৎকার বলেছো। তো এবার যদি আমরা একটু আসতে চাই যে সম্পর্ক, হ্যাঁ বিচ্ছেদ তো অবশ্যই হতে পারে, কিন্তু কি করলে আমরা সম্পর্কটাকে সুন্দর রাখতে পারবো এবং হয়তো বিচ্ছেদের দিকে যেতেও হবে না? ব্যাপারটাকে 2-3 ভাবে এক্সপ্লেন করা যায়। একটা নাম্বার হচ্ছে যে সম্পর্ক তৈরি হওয়ার আগে বা একটা বিবাহ যখন হচ্ছে তার আগে কতগুলো বিষয়কে খেয়াল করা, যে দুইটা পরিবারে বা দুইটা মানুষের মধ্যে বিয়ে হচ্ছে তাদের মধ্যে আর্থসামাজিক অবস্থার মধ্যে কতখানি মিল আছে সেটা গুরুত্বপূর্ণ। যদি এটাতে খুব বেশি পার্থক্য হয় তাহলে কিন্তু লাইফস্টাইল, জীবনধারা, জীবন সম্পর্কে চিন্তা করা, এই জায়গাটা কিন্তু বড় একটা পার্থক্য হবে। পরবর্তীতে কিন্তু সংসার লাইফে এটা বড় রকম প্রভাব ফেলে। যেমন কেউ আর্থিকভাবে বেশ স্বাবলম্বী, সে তো অভ্যস্ত খরচ করে, কিন্তু এরকম একজনের সাথে যার বিয়ে হলো যে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী না বা এরকম করে খরচ করে অভ্যস্ত না, ফলে তার কিন্তু একটা ইম্প্যাক্ট তার লাইফে পড়বে। যখন সে স্বাভাবিক জীবনযাপন করতে না পারবে তখন কিন্তু ডেফিনেটলি এইটা সমস্যা তৈরি করে একসময় বিবাহ বিচ্ছেদের দিকে যাবে। তো বিয়ের আগে অবশ্যই খেয়াল রাখা উচিত, বা সম্পর্ক যখন তৈরি হচ্ছে একটা পরিণতির দিকে যাচ্ছে, নিজেদের আর্থসামাজিক অবস্থার মধ্যে কতখানি মিল আছে সেটাকে দেখা দরকার। এক ধাপ উপরে নিচে হতে পারে, কিন্তু এটা যদি 2-3 ধাপ উপরে নিচে হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি দুজনকেই সাফার করতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সমমনা কিনা, কোনো একটা বিষয় নিয়ে তারা একই রকম বা কাছাকাছি ভাবছে কিনা। যেমন অনেকে আজকাল দেশে বাইরে সেটেল হয়, সেই ক্ষেত্রে যে দুজনেরই ইচ্ছা যে দেশে বাইরে সেটেল হবে, মতামতের পার্থক্য হতে পারে, যাচ্ছে ঠিক আছে আমরা কি ইউরোপের কোথাও সেটেল হব নাকি আমেরিকার দিকে যাব, এই যে চিন্তাটা করছে এইটা একটু পার্থক্য হতে পারে। কিন্তু একজন দেশে বাইরে চলে যেতে চায় আর একজন দেশে বাইরে যাবেই না, এইটা যখন হবে তখন কিন্তু স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে না। আচ্ছা,
আবার একটা সম্পর্কর ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ রিচুয়াল যেগুলো আমরা করি ধর্মীয়ভাবে সেগুলোর মধ্যে মিল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এরকম যে ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি জাস্ট মুসলিম পার্সপেক্টিভে বলতেছি, ওই হাজব্যান্ডও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যাবে যে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেশ ভালো হয় ধর্মীয় অনুভূতির কারণে। কিন্তু দেখা যায় যে একজন খুব যত্ন করে রোজা রাখছে আর একজন সবার সামনে খেয়ে বেড়াচ্ছে, তার মানে ধর্মীয় অনুভূতির মধ্যে যদি মিল থাকে সম্পর্ক টিকে থাকার পিছনে কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখে। যেটা সমমনা বলছিলে সেটার সাথে, সেটার সাথে আরেকটা হচ্ছে যে সেম এরিয়া, আমরা বলি যে একই অঞ্চলের মানুষের কিন্তু একটা নির্দিষ্ট অভ্যাস রয়েছে, অর্থাৎ তরকারিতে কতখানি ঝাল হবে এটা কিন্তু ডিপেন্ড করে যে কে কোন অঞ্চলের সেই জায়গাটাতে। আচ্ছা, তো এই কারণে আমরা বলি, এবং আচরণের মধ্যে অতিথি আসলে কি করে আপ্যায়ন করা হবে, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে কাজ করতে গিয়ে দেখেছি কালচার যেটা গুরুত্বপূর্ণ, যে কোনো অঞ্চলে অ্যাডমিশন টেস্ট যখন হয় দেখি যে কোনো অঞ্চলের কোনো একটা বড় ভাই থাকলে তার সোর্সে অনেকেই চলে আসতেছে, তার মানে ওই অঞ্চলে অতিথি হওয়ার জন্য জাস্ট একটু পরিচয় যথেষ্ট। আবার কোনো অঞ্চলে খুব ক্লোজ রিলেটিভস না হলে তার বাসায় যাওয়ার একটা প্রচলন নাই বা চর্চা নাই। তো এই ক্ষেত্রে কিন্তু অঞ্চল খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানুষ আসলে তার সাথে কী করে আপ্যায়ন করা হয়, কী করে কথা বলা হয়, কী করে তাকে সমাদর করা হয়। এই কারণে যদি আঞ্চলিক মিল থাকে তাহলে এই সম্পর্কটা টিকে থাকার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখে। আমাদের কিন্তু সেটাকেও খানিকটা ফোকাস করা উচিত যে একদম একই এলাকার হুবহু হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অঞ্চলের মধ্যে যদি মিল হয় ওইটা কিন্তু হেল্প করে সম্পর্ক টিকে থাকতে। ওকে, তো এগুলো তো অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফ্যাক্টরস। ইন্টারনালি কি ধরনের প্র্যাকটিস থাকা প্রয়োজন? একজন আরেকজন হয়তো এমনটা হতেই পারে যে তাদের অঞ্চল এক হয়নি, কিন্তু তাই বলে কি তারা একসাথে থাকবে না? না, এরকম ব্যাপারটা কখনোই না, ওগুলো একটা সাপোর্টিভ ফ্যাক্টর হিসেবে থাকে। কিন্তু ডেফিনেটলি আপনি যে প্রসঙ্গটা এই মুহূর্তে আনলেন যে ইন্টারনাল ফ্যাক্টরগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন ইন্টারনাল ফ্যাক্টরগুলো কী কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখন একটা মানুষের সততাটা খুব গুরুত্বপূর্ণ, সম্পর্কের ক্ষেত্রে অনেস্টিটা, ট্রাস্ট ওয়ার্দিনেসটা খুব গুরুত্বপূর্ণ। যে আমি একজন মানুষকে বিশ্বাস করি, তো যে বিশ্বাস যে করছি আরেকজন মানুষ ওই বিশ্বাসের মর্যাদা রাখছে কিনা, যখন বিশ্বাসের মর্যাদাটা রাখছে তখন সম্পর্কটা কিন্তু টিকে থাকছে। সাধারণত অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু সম্পর্ক ভাঙে না, মানুষ কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে নেয় যে ঠিক আছে আমার কম আছে আমি কম দিয়ে অ্যাডজাস্ট করে নেব। কিন্তু যখন এই বিশ্বাসের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় এটা সব ক্ষেত্রেই, এবং তখন সম্পর্কটা খুব মানে আস্থা যখন চলে যায়, একজন যখন আরেকজনের উপর আস্থা রাখতে না পারছে কোনো কর্মকাণ্ড দ্বারা, তখন কিন্তু সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হয়। তো আস্থার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রেসপন্সিবিলিটির জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমি আমার রেসপন্সিবিলিটি কতখানি পালন করছি। আচ্ছা, একটা কথা বলি, যেমন সময় দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তার চেয়ে বরং গুরুত্বপূর্ণ বেশি যে কোয়ালিটি টাইম দেওয়া। আমি আমার ওয়াইফ বাচ্চাকে কম সময় দিতে পারি, অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ সময় দিচ্ছি ওটাকে কোয়ালিটি টাইম। আমার বাচ্চা ফিল করছে কিনা যে আমার বাবা আমার সাথে আছে, আমার মা আমার সাথে আছে, আমার ওয়াইফ ফিল করছে কিনা যে আমি তার সাথে আছি, এইটা একটা গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা যখন আমরা দেখতে পারবো যে সময় কম দিই কিন্তু কোয়ালিটি টাইম যখন দেব, তখন কিন্তু তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে ফেলবে। আচ্ছা, আরেকটা ব্যাপার কিন্তু এখন আছে যে আমাদের সোশ্যাল মিডিয়া বা টেকনোলজির কিছু পজিটিভ ইউজ কিন্তু আমরা করতে পারি, যে কানেক্টেড থাকা, ছোট ছোট কানেক্টেড তার। এবং এইখানে আবার একটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা অ্যাকসেপ্টেন্স থাকতে হয়, যে আমাকে আমার ওয়াইফ ফোন দিচ্ছে, সেই ফোনটা রিসিভ করে আমি যেন একটু হাসি মুখে তার সাথে 2 মিনিট কথা বলি, বা 30 সেকেন্ডে কথা বললাম, হ্যাঁ অফিসে পৌঁছে গেছি, হ্যাঁ কাজটা করছি, আজকে আসতে একটু দেরি হবে। এই যে ছোটো ছোটো কানেকশন, এই কানেকশনগুলো কিন্তু সম্পর্কটাকে ভালো রাখতে খুব হেল্প করে। যে যদি এইরকম হয় যে তার একটা বাড়ি ফেরার নির্দিষ্ট সময় আছে, কোনো কারণে সে বাড়ি ফিরল না, এরকম যেন হয় যে কেউ যেন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, কোনো দেরি হচ্ছে, কোনো সমস্যা। এই কানেক্টিভিটিটা না লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এইটা একটা ইন্টারনাল কারণ হিসেবে দেখা যায়, এখানে ডিসকানেকশন কাজ করে, যে হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে মানে তার অফিস, তার ব্যবসা বা এই যে কর্মকাণ্ডের সাথে এত বেশি গ্যাপ হয়ে যায়, হাজব্যান্ডের একটা যে আলাদা লাইফ আছে, সোশ্যাল লাইফ বা পার্সোনাল লাইফ, সেই জায়গার থেকে একটা এত বেশি পার্থক্য হয়ে যায়, বা ওয়াইফের পার্সোনাল লাইফের সাথে হাজব্যান্ডের পার্সোনাল লাইফের এত বেশি পার্থক্য হয়ে যায়, গ্যাপটা এক সময় এসে আর পূরণ করা যায় না, তখন কিন্তু ওই সিদ্ধান্ত নিতে হয় যে ঠিক আছে খারাপ থাকার থেকে বিবাহ বিচ্ছেদের দিকে যাই। অনেক ধন্যবাদ। অনেক আমরা জানলাম তোমার কাছ থেকে যে বিবাহ টিকিয়ে রাখার, সেটা বলবো না, যে সম্পর্ক সুন্দর রাখার জন্য কানেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেখানে রেসপেক্ট থাকা প্রয়োজন, বিশ্বস্ততা থাকা প্রয়োজন, সততা থাকা প্রয়োজন এবং কেয়ার, এই সব কিছু মিলেই হচ্ছে গিয়ে একটি সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যায়। আজকে আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।